ফাঁসির বস আসছে রক শরীফ আমি রক শরীফ সোয়াগা আমার চিপ তো এই ড্রাইভারের বাচ্চা ড্রাইভার, এই গাড়ি চেক না করে তারপর রাস্তা কেন নামাইছস? হ্যাঁ আরে বাইরে এই যে কতক্ষণ পর পর বৃষ্টি পড়ে, এই যে কাদা মাটির মধ্যে গাড়ি যেতেছে, আমার ফ্যান ফলোয়াররা যদি দেখে আমার মান সম্মান থাকবে? আমি কে? আমি একজন রকস্টার বাবা। এরকম একটা ভাঙ্গা চোরা গাড়ি নিয়ে আসছো, রকস্টারের মান সম্মান থাকবে? এই গাড়ির সাথে আমার যায়? দেখ, ও আছে ওর চেহারা নিয়ে, আমরা টেনশনে পাচ্ছি না গাড়িটা নষ্ট হয়ে গেছে, কোথায় মেকানিক পাবো, কিভাবে বাড়িতে পৌঁছাবো। বাবা তুমি আর কথা বলো না তো। একে তো এই জায়গায় নিয়ে আসছো, কেমন একটা জায়গা, না নেটওয়ার্ক আছে না কিছু, গাড়ি বন্ধ হয়ে গেছে। এই জন্য না আমি গ্রামে আসতে চাই না। তুমি আর বারবার জোর করে নিয়ে আসো, তোমার কথায় রাজি হয়ে যাই। কি একটা অবস্থা, তার মধ্যে বৃষ্টি কাদা, সাথে সাথে একটা ওয়েদার, অসহ্য লাগতেছে। আসসালামু আলাইকুম। এই আপনারা কি কোনো বিপদে পড়ছেন নাকি? আর বলো না বাবা, আমাদের গাড়ির স্টার্ট হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আর স্টার্ট নিচ্ছে না। গাড়ি ঘোড়াও আশেপাশে দেখছি না। আচ্ছা বাবা, আশেপাশে কোনো গ্যারেজ আছে? ও ইয়ে, আমাদের গ্রামে তো নাই, ওই পাশের গ্রামে আছে, ছোট্ট একটা গ্যারেজ আছে। আপনারা চাইলে আমার ভ্যানে ওঠেন, আমি নিয়ে যাই। এই সমস্ত গ্রামে আবার গ্যারেজ থাকে? ওখানে জিনিসপত্র ঠিক মতো পাওয়া যাবে? মিম, চুপ কর না মা। এমনি আমাদের গাড়ির স্টার্ট নিচ্ছে না, আশেপাশে মেকার নাই, কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না, অথচ ছেলেটা নিচ থেকে সাহায্য করতে আসছে, আর তুই তার সঙ্গে এভাবে কেন কথা বলছিস? বাবা তোমাকে বললাম না তুমি কিছু বলবে না? দেখতেছো না জায়গাটা কেমন? একে তো কাদা মাটি ধুলা, তার মধ্যে লোকজনও কেমন। আপামনি, গ্রাম যে উনি হোক, গ্রামের মানুষগুলো কিন্তু অনেক ভালো, সহজ সরল। ও রিয়েলি? আই ক্যান সি দ্যাট, আমি দেখতে পাচ্ছি। যেমন বন জঙ্গল সেরকম বন মানুষ। এই মেম, তুই চুপ কর না। ভাইয়া তুমি ওর কথায় কিছু মনে করো না, আসলে তুমি যেহেতু আমাদের হেল্প করবা তো ভালো। আচ্ছা তুমি কি আমাকে চিনো? যদিও তুমি আমাকে চিনো না বুঝতে পারতেছি, কিন্তু পুরো ওয়ার্ল্ডের মানুষ আমাকে চিনে। আই এম রকস্টার শরীফ, গান গাই, শিল্পী। শোনো, তোমার সাথে একটা ছবি তুলে আমি জাস্ট পোস্ট করব, ব্যান্ড সহ তুমি ভাইরাল হয়ে যাবা। আসো একটা ছবি তুলি। না 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 ভাই, আমার ছবি তোলা লাগবে না, আমার নেওয়া পোস্টার দেওয়া লাগবে না, আমার ভাইরাল হওয়ার দরকার নাই। এক কাজ করেন, আপনি আপনার বোন না, হ্যাঁ আপনার বোনের একটা ছবি তুললা পোস্ট করেন, হ্যাঁ ভাইরাল হয়ে যাক। আচ্ছা আপনার খাড়ায় থাকবেন এই জায়গায়, ব্যাগ ট্যাগ দেন, উঠেন, নিয়ে যাই। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। এই ড্রাইভার, ওই আমাদের ব্যাগ লাগেজগুলো নিয়ে আসো, এনে সব ভ্যানে তুলো। নো 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 নো, আমার কোনো ব্যাগ লাগেজে সেই ভ্যানে উঠবে না। দেখতেছো না কি পরিমাণে নোংরা কাদামাটি ভরা? আমার জিনিসপত্র তো উঠবেই না, আমিও ভুলেও বসবো না, ইম্পসিবল। দরকার বলে আমি হেঁটে যাবো। আপামনি এমনি অপমান করেন না, আমি বুঝছি আপনি খুব অহংকারী মানুষ। আমার ব্যানে কোনো অহংকারী মানুষ ওঠার দরকার নেই, আমি অহংকারী মানুষ পছন্দ করি না। এই এই, তোমার ব্যানের মধ্যে কি একটা সোফা রাখতে পারলা না? তাহলে তো আমার বোন উঠতো। ও শাট আপ। মিম, এটা তুই কি করলি? এমনি গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না, আশেপাশে কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না, আমাদের বাড়িও এখান থেকে এখনো অনেক দূরে, আমরা কিভাবে যাব? ছেলেটা নিজে আমাদেরকে হেল্প করতে চাইলে তুই উল্টাপাল্টা কথা বলে ওকে বিদায় করে দিলি, মানে কি? আরে এই যে ড্রাইভার সাহেব, দাঁড়া দাঁড়া কি দেখতেছো? হ্যাঁ, আমার পাপা কি গাড়ি ঠিক করবে? যাও মেকার খুঁজে নিয়ে আসো। বাবা এটা কেমন জায়গা? ইস, নোংরা, গন্ধ, কাদামাটি, এখানে মানুষ থাকে কি করে? আমার তো বমি আসতেছে। বাবা তুমি এক্ষুনি একটা গাড়ি ব্যবস্থা করো, আমি এখন এই মুহূর্তে ঢাকা চলে যাবো। আমি এখানে আর 1 মিনিটও থাকতে পারবো না। মেন কি বলতেছিস এইসব? চলে যাবি মানে? আমি তো দেখতেছি চারিদিকে খুব ওয়াও সুন্দর, ভালো লাগতেছে তো। আচ্ছা তোর বোরিং লাগতেছে তো, আমি আছি না, তোর রকস্টার ভাই, একটা গান শোনাই দিব, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, যা আমরা সেলফি তুলি, পোস্ট করবো এবং ক্যাপশনে দিব রকস্টার এখন ভিলেজে। রাখো তো তোমার সেলফি, আমি গন্ধে দাঁড়াতে পারতেছি না, বিরক্ত লাগতেছে। বাবা এখন গাড়ি ব্যবস্থা করো, এখন চলে যাবো। এভাবে কেন কথা বলছিস? তোর দাদি শুনলে তো কষ্ট পাবে। তোকে বুঝতে হবে এটা গ্রাম, গ্রাম তো আমাদের শহরের মতো হবে না, এখানে একটু কষ্ট করেই থাকতে হবে, বুঝতে পারছিস? বাবা এটা কষ্ট না, এটাকে বলে এক্সেসিভ পেইন। পেইন। আফজাল না, আফজাল, আফজাল আইসস বাবা, তুই কতদিন পরে আইসস? মা তুমি কেমন আছো মা? আমি ভালো আছি। তুই এত বছর পর তোর মার কথা মনে পড়ছে? এটা কেনা আমার দাদু ভাই না? কত বড় হয়ে গেছে।
দাদিমা, ও মাই ডার্লিং, কেমন আছো তুমি? দাদি আসো, আমরা একটা সেলফি তুলি, তারপর পোস্ট করব, ক্যাপশনে দেব আমার বুড়ি নায়িকা। দিদি ভাই, আমার দিদি ভাই, প্লিজ আমাকে ধরবেন না, আমাকে ধরবেন না, আমার গায়ে হাত দিবেন না, আমার ড্রেস নষ্ট হয়ে যাবে, আপনার হাতে ময়লা, প্লিজ। এ আপনার কত বড় সাহস আমার দাদির আপনি অপমান করতেছেন? হ্যাঁ, আপনি তো মানুষ ভালো না? আর আপনারা কি একজন বয়স্ক মানুষ সে অপমান করতেছে, আপনারা খাড়া খাড়া দেখতেছেন? এক্সকিউজ মি, তুমি এখানে কি করছো? আর দাদি মানে কার দাদি? আমার দাদি মানে আমার দাদি মানে আমার দাদি, আমার আব্বার আম্মা, বুঝতেছেন আপনি? আর একটা জিনিস বুঝলাম না, আপনারা এই বাড়িতে আইছেন কেন? আপনারা কারা? ও দাদু ভাই, তোমার আমি কইছিলাম না যে তোমার একটা চাচা ঢাকা শহরে থাকে, এটাই তো তোমার এই চাচা। আর এই যে এরা এরা হচ্ছে তোমার চাচতো ভাই বোন। কাকা, কাকা আমাকে দোয়া করে। সালাম করা লাগবে না, উঠো উঠো। আমি বুঝি নাই। আমি দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও। আমার তো এইটা ভেবে খুব ভালো লাগছে যে আমার মা তোমাকে মানুষের মতো মানুষ করতে পারে। মিম, দেখছিস কি? তোর দাদিকে সালাম কর, সালাম কর। আমি কাউকে সালাম করতে পারবো না, ওনাকে তো একদমই না, শি ইজ ডার্টি। এই খবরদার, আপনার কত বড় সাহস? হ্যাঁ, আপনি শহরে থাকেন বললে কি আমার গ্রামের দাদির আপনি অপমান করবেন? আর কাকা, আপনি কেমন বলেন তো? আপনার সামনে আপনার মারে অপমান করতেছে, অথচ আপনি কিছু বলতেছেন না। শুনবে না তো কি করবে? আমি কি এখানে ভুল কিছু বলেছি? আমি যা কিছু বলেছি সবকিছু সত্যি, এভরিথিং ইজ ট্রু। কথা বলতে আসি, গ্রাম যেরকম, গ্রামের মানুষগুলো সব একরকম, ডার্টি, জঘন্য। বাড়িঘর জঘন্য, বাড়িঘর যদি জঘন্য হয়ে থাকে তাহলে কেন আসছেন? আপনার ঘরে তো কেউ দাওয়াত দেয় নাই, নিজের ইচ্ছায় আইসে আবার কো আমাকে বাড়িঘর জঘন্য। চুপ কর দাদু ভাই, এসব তুই কি কইতাছস? দাদি, আমি চুপ থাকতে পারবো না। হ্যাঁ, আমার সামনে তোমার অপমান করে এটা আমি সহ্য করতে পারবো না। কত বড় সাহস! কয় কি আমার দাদির ডার্টি? শুনেন, এগুলো বুঝি। এই দাদির পা আমি প্রত্যেকদিন 10 বার চুমু খাই, আর আপনি বলতেছেন আমার দাদির পা ডার্টি না? রে দাদু ভাই, তুই তো বড়, ও তো ছোট পোলাপান মানুষ, ও না বুঝা কইছি। থাক, তুই আর ওরে কিছু কইস না। এতখানি কষ্ট করে আইছে রাস্তায়, এর লেগে মনে হয় মাথাটা একটু গরম না রে বাবা? মাথা গরম হইলে কেমনে ঠান্ডা করতে হয় এটা আমার ভালোই জানা আছে। কাকা, আপনার মেয়ের মাথা যদি আপনি ঠান্ডা করতে না পারেন তাহলে আমার বইলেন, আমি ওনার মাথা ঠান্ডা করে দিব। কথা কর। দাদি চলো। আসো আসো, কতদিন পর তোমার সাথে দেখা হইলো। হ্যাঁ, না, আমি এখানে আর 1 মিনিটও থাকবো না। তো বড় সাহস, এই ছোট লোকের বাচ্চা আমাকে ইনসাল্ট করে। এই মিমের সামনে আজ পর্যন্ত কেউ দাঁড়ায় কথা বলার সাহস পায় নাই, তাকে ইনসাল্ট করে। থাকবো না, আমি এখানে 1 মুহূর্ত থাকবো না। মিম আস্তে, দাদিমা শুনলে কষ্ট পাবে তো। কষ্ট পেলে আমার কি? বাবা, বাবা! মা, কি হয়েছে? মানে এইভাবে রাগারাগি করছিস কেন? আমি তো দেখছি তুই আসার পর থেকে সবার সঙ্গে খারাপ ব্যবহার করছিস, রাগারাগি করছিস কেন? হ্যাঁ, আর সোহেল, সোহেল তো তোর বড় ভাইয়ের মতো। বড় ভাইয়ের মতো কি বলছি? ও তো তোর আপন বড় চাচাতো ভাই। সোহেল তোকে একটু শাসন করতেই পারে, এখানে তো রাগ করার কোনো কারণ দেখছি না। খবরদার, খবরদার, তুমি ওই ছোট লোকের পক্ষ নিয়ে আমার সাথে কথা বলবে না, ওকে ডিফেন্ড করবে না। তোমার সামনে ওর কত বড় সাহস আমাকে ইনসাল্ট করে গেল। আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবো, এখানে 1 মিনিটও থাকবো না। আর তুমি খুব ভালো করে জানো আমি যেটা বলি সেটাই করি। মিম শান্ত হ না, মানে সব জায়গায় এরকম করলে চলবে? আমরা এই বাড়িতে কেন আসছি? একটা উদ্দেশ্য নিয়ে আসছি না? উদ্দেশ্যটা পূরণ না হওয়া পর্যন্ত এই বাড়ি থেকে বের হওয়া যাবে না। পাপা, আমি কি ভুল কিছু বলেছি? দেখো, রাইট রং আমি জানি না, আমি এখানে থাকবো না মানে থাকবো না। আর বাবা যদি না যায়, ভাইয়া তুমি আমার সাথে চলো। মিম, বললাম না আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসছি, আমরা কিন্তু এখানে শুধু বেড়াতে আসিনি। মানে? বললাম না, একই কথা বারবার বলতে হচ্ছে। আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসছি, আর এই বাড়িটার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। এখন তুই যদি জায়গা চলে যাস তাহলে তুই উদ্দেশ্যটা কোনোদিন পূরণ হবে না। শোন মা, আমাদের কষ্ট করে হলেও এই বাড়িতে কিছুদিন থাকতে হবে। কেন, তুই তো বলিস যে আমাদের ঢাকায় একটা ফ্ল্যাট থাকা দরকার, একটা বাড়ি থাকা দরকার, বলিস না? আরে সেই ফ্ল্যাট বা বাড়ি থাকতে হলে তো অনেক টাকার দরকার। এই টাকাটা কোথায় পাবো?
আমাদের এই বাড়িতে অনেক সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলো যদি সুন্দরভাবে আমরা ভাগ বাটোয়ারা করে নিতে পারি তাহলে ওখান থেকে অনেক টাকা আসবে, যেই টাকা দিয়ে আমরা ফ্ল্যাট, বাড়ি আরো অনেক কিছু করতে পারবো। আর তুই এখন যেভাবে রাগারাগি শুরু করছিস তাহলে তো আমাদের এখান থেকে চলে যেতে হবে, আর চলে গেলে কিন্তু টাকা পয়সা কিছুই পাবো না, আমি ফ্ল্যাট বাড়িও কিছু করতে পারবো না। তোর বোনকে একটু বোঝা, ও তো কথায় কথায় রেগে যায়, একদম তোর মায়ের মতো হয়েছে। আরে তুই এখানে এই গিটার নিয়ে বসে আছিস কেন? হাত মুখ দিয়ে ফ্রেশ হ, আয় আয়। এগুলো কেমন খাবার? হ্যাঁ, ছোট মাছ, করলা ভাজি, শাক, এগুলো দিয়ে কি মানুষ ভাত খায়? আমি তো মরে গেলেও এগুলো দিয়ে খাবো না। আপনাদের কি কোনো স্ট্যান্ডার্ড নাই? দিদি ভাই, তোমরা যে আসবা সেটা তো আমরা জানতাম না, তাই ঘরে যা ছিল তাই রান্না করে দিছে। আজকের দিনটা একটু কষ্ট করে খায়ালো, কালকে না হয় ভালো মন্দ কিছু রান্না দিব নে। এসব কথা আমাকে শোনাতে হবে না। এইসব খাবার আমি ছুঁয়েও দেখবো না। আপনার খাওয়া লাগবে না এইসব খাবার। আপনি অহংকারী মানুষ, এইসব বড় লোকদের জন্য এই বাড়িতে কোনো খাবার নাই, খাওয়ার দরকার নেই। আর দাদি, তুমি কেমন এইসব অহংকারী মানুষের সাথে কথাবার্তা বলে তুমি নিজের মান সম্মান নষ্ট করো। এই বাড়িতে আমি আর এক সেকেন্ডও থাকবো না। মেম যাস না মেম। ও দিদি ভাই, দেখো তো কেমনটা লাগে, এই পোলাডারে নিয়ে আমি আর পারি না। হ্যাঁ, আইসে পরের থেকে এই দিদিভাইয়ের পিছনে তুই লাইগা রইছস। হ্যাঁ, তোর কারণে এখন আমার দিদিভাই কিছু খাইতেও পারলো না। দাদি থাক, তুমি মনে কষ্ট করো না। এই যে দেখো তোমার রকস্টার নাতি তো খাইতেছে, আসো আমরা খাবার নিতেছি। এই তো এই জন্যই তোমার এত ভালোবাসি ব্রো। দাদি তুমি তো জানো এইসব অহংকার বড় লোকের ভাব আমার একদম পছন্দ হয় না। কিলো ব্রো, কিপ ইট আপ। তোমাকে একটু গুঁড়া মাছ দেই। আহা, গুঁড়া মাছ আমার ভালো লাগে না। চিকেন নাই? চিকেন চিকেন তো আজকে নাই, কালকে দিব। চিকেন, মাটন আর কি খাইবা খাও। বার্গার, পিৎজা, স্যান্ডউইচ এগুলো আমার ভালো। ঠিক আছে, সবকিছু কালকে দিব। তুমি কি ভ্যানে চড়বা আমার সাথে? ভ্যানে সারা গ্রাম তোমার ঘুরামো। তুমি যদি কি কমনে সেলফি নিলে হ্যালো ব্রো, হ্যালো গাইস এগুলো বলবা, ঠিক আছে? হ্যাঁ, খাও 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 খাও। ভ্যানে উঠবো, কিন্তু ভ্যানের উপরে সোফা থাকতে হবে। থাকবে, সবকিছু থাকবে ব্রো। ও কাকা, আপনি নিতেছেন না কেন? একটু ও আচ্ছা আচ্ছা। দাদি, ও দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আজকে তুমি সোহেলের লগে এই রুমেই থাকো। হ্যাঁ, তুমি তো জানো আমাগো অবস্থা, তোমারে আলাদা করে দেওয়ার মতো রুম আমাগো বাড়িতে নাই। সরি দাদিমা, আমি কারোর সাথে রুম শেয়ার করে থাকতে পারবো না। হু এম আই? আই এম রকস্টার শরীফ। তাছাড়া রুম শেয়ার করে থাকতে গেলে আমার একটু আনইজি ফিল হয়, হালকা একটু কুতকুতে নিয়ে আছে। এক কাজ করেন, ওনাকে আর একটা রুমের ব্যবস্থা করে দেন, ওখানে গিয়ে ঘুমাক। দাদু ভাই, এটা তুমি কেমন কথা কইলা? তুমি কোন কি হইছো না হইছো সেটা তো আমি কইতে পারি না, কিন্তু তাই বলে কি তুমি তোমার নিজের ভাইয়ের লগে ঘুমাইতে পারবা না? আর তুমি তোমার শহরে কেমনে থাকো সেটাও তো আমি জানি না। আমাগো গ্রামের মানুষ, আমরা একটু কষ্ট কইরা এমনি থাকি, সবাই মিলাজিলা থাকি এক রুমে। আজকাল রাতটা কোনো মতো এইভাবে থাকো, কালকে না হয় একটা ব্যবস্থা করা যাইব। তোমরা গ্রামে ঢাকা মেডিকেল স্টাইলে ঘুমাও, আমরা এসিতে ঘুমাই। আমি বলছি পারবো না মানে পারবো না। আমার কাছে মনে হচ্ছে এটা কমফোর্ট, এখানে আমি একা ঘুমাবো ব্যাস। দাদি ওনারা বড় লোক মানুষ, আমাকে মতো চাষা বসার লোকদের সাথে তো আর ঘুমাইবো না, ঘুমাইলে ওনাদের মান সম্মান চলে যাবে। আচ্ছা থাক, সে তো আমার স্বাস্থ্য ভাই, থাকুক এই ঘরে থাকুক, আমি বরং বারান্দায় গিয়ে ঘুমাই। হ্যাঁ, সেটাই ভালো। আমার কাছে মনে হচ্ছে এটা কমফোর্ট, আমি এখানেই থাকবো, আরামে থাকবো। কারো ঘুমাতে হলে বাইরে গিয়ে ঘুমাক।
ঠিক আছে। তুমিও যাও। এটাই চেয়েছিলাম, ঢাকায় আমি এসিতে ঘুমাই আর এখানে আমি টিনের নিচে ঘুমাবো, তা আবার দুজন। এই কাকা, আরে হায় হায়, এটা কি করলেন? হ্যাঁ, এত বড় বস্তা নিয়ে কেউ আয়ে? আপনি তো মরেই যাবেন গা। কি করবো রে বাবা, ও বাবার সংসার। আচ্ছা ঠিক আছে, বস্তাটা আমি আপনার বাড়িতে পৌঁছে দিতেছি। তোমার মঙ্গল করুক বাবা, তুমি মানুষের উপকার কইরা বেড়াও, তোমারে আল্লাহ বড় করব, তোমারে নিয়ে আমার গর্ব হয়। কাকা, এটা তো আমার দায়িত্ব। আমার বাপ যদি পয়সা থাকতো, তারা আমি উপকার করতাম না, তারা আমি সাহায্য করতাম না। হ্যাঁ, আপনি তো আমার বাপের মতোই, আপনারাই তো ছোটবেলা থেকে আমার আদর যত্ন করে বড় করছেন। আচ্ছা ঠিক আছে, আপনি এই জায়গায় বইয়ে জিরান আর বস্তাটা আমার মাথায় তুলে দেন, আমি বাড়িতে দিয়ে যেতেছি। ধরো বাবা। চাচা, এই যে লোকটা যে বস্তা নিয়ে গেল মাথায় করে, কে? উনি আমগো সোহেল, খুব ভালো লোক, পর উপকারী কইরা বেড়ায়, খুব শান্তশিষ্ট ছেলে। এমনকি আমগো ধান চাল সবকিছু কিনা দেয়, দোকানে টোকানে দেখা হইলে সবকিছু ভালো মন্দ খাওয়ায়। এই পুরো এলাকায় 100 ছেলের মাঝে এই সোহেল হইল একজন। ও আমগো বাপের মতো সম্মান করে, আমরাও ছেলের মতো স্নেহ করি। দেখলেন না কত বড় ধানের বোঝাটা আমার মাথা থেকে নিয়ে গেল গা। কি ভাবতেছ মা? কিছু না চাচা। 1 2 3, 3টা চকলেট, 4, 4টা চকলেট, 5, 5টা চকলেট। পড়ো পড়ো। কোনটা? এটা এটা হলো ধাতু, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, অর্থাৎ ধাতুর মধ্য দিয়ে তাপ এবং বিদ্যুৎ দুইটাই যাইতে পারে। ঠিক আছে? আর এই অপরিবাহিতা? তার বিপরীতটা, মানে অধাতু যে সব পদার্থগুলো থাকে ওগুলোতে তাপও যেতে পারে না, বিদ্যুৎও যেতে পারে না। না পড়ো। 6, 7, 8, 9। আই ডিডন্ট নো যে তুমি টিউটরিংও করো। না মানে হয়েছে কি, সময় পাইলে ওগুলো ডাইকে না পড়ায় আর কি। আপা স্যার খুব ভালো, আমাকে বিনা পয়সায় পড়ায়। আরে কি টাকা নিব, টাকা নেওয়ার দরকার আছে? এমনি সময় পাইলে ওগুলো পড়ায় আর কি। পড়ো পড়ো পড়ো। 11, 12, 13। আজকে অনেক কিছু শিখে ফেলছে। এই তোমার হয়েছে? তুমি ঠিক করে পড়তেছো তো? পড়ো, একদম শেষ করো আজকে। ঠিক আছে। কি রে, তোর মতি গতি তো আমার ভালো লাগতেছে না। যখন থেকে তুই গ্রামে আসছস তারপর থেকে দেখতেছি তোর মনটা কেমন যেন আনমনা হয়ে আছে। তোর কি মাথায় কোনো সমস্যা হচ্ছে? তুই আমারে বল, আমি কে? তোর ভাই, রক স্টার। একটা গান শুনিয়ে দেবো, মন ভালো হয়ে যাবে। আমার মাথায় কেন সমস্যা হবে? কি আবল তাবল বলতেছো ভাইয়া? দেখ মি,
আমি আবল তবল কথা বলতেছি না, আমি যা বলতেছি একদম ঠিকঠাকই বলতেছি। আচ্ছা একটা কথা আমার সত্যি করে বলতো, তুই কি ওই ভ্যান চালক সোহেলের মায়া জড়াই গেছিস নাকি? হ্যাঁ কিরে চুপ করে আছিস কেন? তুই ভুলে যাস না যে এই গ্রামে কেন আসছি, একটা উদ্দেশ্য নিয়ে আসছি। তুই তো উদ্দেশ্যের ভিতরেই নাই। কারে কি বলতেছি দেখ, এত আবেগ থাকা ভালো না। মাথার মধ্যে যদি কিছু থাইকাও থাকে বের করে ফেল, আবেগটা নিয়ে বইরে আছে। কেন যেন আমি ছেলেটাকে ভুলতেই পারতেছি না। ইয়ো ইয়ো, হাসির বস আসছে, রক শরীফ। ওয়াও কি সুন্দর, সুখের ঘুম ঘুমাইতেছে। একটা গান গাই, ঘুমটা ভালো আসবে। আমি জানো তুমি দুজনে পাশাপাশি মিলে আমরা ডাব কাছি খেদাবো আমরা মাঝি। এই ভাই এই দাঁড়ান, আপনি কে? আর এই এলাকায় তো আপনারা কখনো দেখি নাই। এরকম বেসুরা গলায় গান গাইতেছেন কে লিগা? এরকম বেসুরা গলায় গান গায় তো আমার আরামের গুন্ডারা হারাম করে দিচ্ছেন। এই তুমি আমারে চিনো না? আমার পুরো বাংলাদেশের মানুষ চিনে, আর তুমি তো বাংলাদেশ কি পুরো ওয়ার্ল্ড চিনে। হু অ্যাম আই? আই এম রাস্টার শরীফ শিল্পী। এই ভাই আপনি রকস্টার শরীফ, সর্বোচ্চ গেলে আপনি রক ব্যাকের জুয়েল হইতে পারেন। রকস্টার শরীফ কই থেকে আইলেন মিয়া? আপনার ভাই চিনি না আমি ভাই। এই তুই তো আমার দলের লোক রে। কেমনে? ও কেমনে? এই যে তোর যে গেটআপ, কি সুন্দর চুল, হ্যাঁ তুই তো জন্মগত বাউল শিল্পী হওয়ার কথা ছিল, তুই এই জায়গায় চেগায় শুয়ে রইছিস কে? ভাই চুলমুল থাকলে যে বাউল শিল্পী গান গাইতে হইব এমন তো কোনো কথা নাই ভাই। আমার মন মেজাজ এমনি খারাপ হয়ে রইছে। আব্বাই কুকসাই লাত্তি মেরে আমার ঘর থেকে বাইর করে দিছে ভাই। আমার টাকার দরকার, আমি কিছু টাকা দেন। ও তোর টাকা লাগবো? হ্যাঁ, কোনো অসুবিধা নাই, গান গামো আমি, তোর টাকা দিবা আল্লাহ। কেমনে? দেওস না মানছি বিদেশে কি করে, গান গায় আর মানুষের টাকা দেয়, গান শুনে টাকা দেয় না, ওইরকম আমি গান গামো, তুই টাকা পাবি। দেখ তুমি কি গরিবের দুঃখ বুঝো না, টাকা তুমি কি গরিবের দুঃখ বুঝো না, আর বস্তা বইরা টাকা দেওয়ালা গরিব রে। এই ভাই ভাই থামেন, আপনার বেসুরা গলার গান শুনতে শুনতে আমার মাথা ভাই পাগল হয়ে যাইতাছে। এইখান থেকে 1 মাইল দূরে গিয়া গানটা গাইবেন, ঠিক আছে? যেখানে মানুষ পশু পাখি কিচ্ছু নাই। এখন ভাই জান তো ভাই, জান ভাই, আমি একটু ঘুমামু ভাই, মন মেজাজ এমনি খারাপ। আরে একজন বাউল শিল্পী হইয়া রকস্টারের শিল্পীর মন বুঝলা না, ঠিক আছে? গানের মন বুঝো তো দিলা না। এই ভাই আরে কই থেকে আসে পাগল ছাগল এই রে? গ্রামের মানুষ কিচ্ছু বুঝে না। এই তুমি ওই মেয়েটা না যে আমার ভাই বজ্জিনের কাছে পড়ো? এই বজ্জিনটা আবার কে? ও সরি, আই মিন কাজিন, আমার চাচতো ভাই। আপনার এই চাস্তো ভাইটা আবার কে? এই তুমি যার কাছে পড়ো আর তাকেই চিনো না? তোমার টিচার গাইয়া সোহেল, ভ্যান সোহেল, খ্যাত। আপনি আমার টিচারকে গাইয়া বললেন কেন? ও হ্যাঁ সরি, গাইয়া বলাটা ভুল হয়েছে, মাইয়া বলা উচিত ছিল, মাইয়া টিচার। বাবা রে, তোমারে কেন বলছি, ও তো একটা খ্যাত চাষা, ওর কাছে তুমি কেন পড়তে যাও? আর তোমার যে বয়স, তুমি যে সুন্দর, তুমি পড়বা প্রেমের বই, তুমি শিখবা ভালোবাসার গান। এই যে আমি তোমাকে গান শেখাবো। আই এম রকস্টার শরীফ। আপনি গান গাইতে পারেন? ইয়েস, এই যে আমার মেশিনটা দেখতেছো না, এটা গানের মেশিন। আচ্ছা আমাকে একটা গান শোনাবেন? আরে অবশ্যই শোনাবো, কেউ যে আমার গান শুনতে চাইছে এটাই তো আমার অনেক কিছু। আমি অবশ্যই গান শোনাবো। কি নিয়ে গান বলবো বলো? আচ্ছা তাহলে আপনি এই সুন্দর পরিবেশে আমাকে একটা পাখির গান শোনান। পাখি? সুন্দর, তাহলে শোনাই। হে পাখি, হে পাখি,
হে সুন্দর দুটি আঁকি হে তুমি বুঝলা নাকি হে পাখি 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 হে নাকি সাকি সাকি হে পাখি পাখি পাখি। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? কন্টিনিউ করব? এটা কোনো গান হলো? আপনি ভালো একটা গান শোনান, একদম সুন্দর নরম সুরে। নরম সুরে? একটা একটা নিলে বন্ধু চোস্তা পুরাই রে, কেমন হলে নিশি গলে থাকি কি করে। একটা একটা নিলে বন্ধু চোস্তা পুরাই রে, কেমন হলে নিশি গলে থাকি কি করে। একটা একটা নিলে বন্ধু। মেয়ে থেকে পুরুষ হলো কেমন? আপনি কারে গান শুনাইতেছেন? আমি একটা কাউকে না, আসলে শিল্পী মানুষ তো, ওই ভালো কোনো জায়গা পাচ্ছিলাম না, গ্রামে আসছি এই জন্য একটা গাছের তলায় নিজে নিজে প্র্যাকটিস করতেছিলাম। কিছু মনে করবেন না, সরি, আমি আসি আঙ্কেল। সরি সরি আঙ্কেল, সরি। এই এই তুই কারে গান শুনাইতেছিস? তা ফাউল শিল্পী আছে এই এলাকার মধ্যে, ফাউল ফাউল গান গায় দিয়া তো পোলাবান সব। দাদি, আজকে থেকে আমি আপনাকে সব কাজে হেল্প করব। আপনি শুধু আমাকে বলে বলে দিবেন কি করতে হবে, আমি সব করব। এইটা তুমি কি কইতাছো দিদি ভাই? তুমি থাকো ঢাকা শহরে, তুমি গ্রামের কাজ কাম কেমনে পারবা? আপনি আছেন না, আপনি আমাকে বলে বলে দিবেন, শিখিয়ে পড়িয়ে দিবেন, আমি কাজ করব, এবং যদি ঠিকঠাক না হয় বকা দিবেন। আর আমার এগুলো শিখতে হবে না, এগুলো তো বেসিক নেসেসিটি। আরে না না, তোমার এখন কষ্ট হইব, তুমি উঠো। আমি একদম না, বলেন তো কি করতে হবে, এরপরে কি দিব? আচ্ছা দেখ, তোর বোন মিম কি আর সেই আগের মিম আছে? হঠাৎ করে গত কয়েকদিনের মধ্যে অনেক বদলে গেছে, কেমন যেন একদম চুপচাপ হয়ে গেছে। হ্যাঁ? অথচ কয়েকদিন আগেও বলতো না আমি আর 1 মিনিট এখানে থাকবো না, রাগারাগি করে তখনই চলে যাই ব্যাগ ট্যাগ নিয়ে। হ্যাঁ? আর এখন দেখ একদম নীরব হয়ে গেছে, কি সুন্দর ভাবে ঠান্ডা মাথায় তোর দাদির সাথে বসে কাজ করতেছে। দেখে কি মনে হইতেছে জানিস? দেখে মনে হইতেছে ওর জন্ম মনে হয় এই গ্রামেই হয়েছে। হ্যাঁ পাপা, আমিও বিষয়টা খেয়াল করতেছি, হুট করে এত পরিবর্তন। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, ম্যানেজ আমি করব, কারণ হু অ্যাম আই? রকস্টার শরীফ। ওকে চেঞ্জ করা তো এটা আমার বাম হাতের খেল। পাপা, আর একটা জিনিস ভুলে গেলে কিন্তু চলবে না, আমরা এই গ্রামে কেন আসছি, আমাদের উদ্দেশ্য কি। সম্পত্তির ভাগটা বুঝে নেওয়ার পর আমরা যত তাড়াতাড়ি পারি শহরে ফিরে যাব। কি রে, তোরা কি কিছু কবি? মা, আপনার সাথে আমার একটু দরকারি কথা আছে। তো কি কথা ক? মা, আপনি যদি কিছু মনে না করেন, আব্বার যে সম্পত্তিটা আছে এইটা যদি আপনি আমাদের মধ্যে সুন্দরভাবে ভাগ বাটোয়ারা করে দিতেন, তাহলে আমরা সবাই উপকৃত হইতাম। বিশেষ করে আমি, আপনি তো জানেন আমি ঢাকায় ছোট্ট একটা বাসা নিয়ে থাকি। এই যে শরীফ, মিম, ওরা তো সবাই বড় হয়েছে, 2 দিন পরে ওদের বিয়ে দেওয়া লাগবে। তাই বলছিলাম যে সম্পত্তিটা যদি আপনি সুন্দরভাবে ভাগ বাটোয়ারা করে দিতেন, আমি আমার ভাগেরটা বিক্রি করে দিয়ে ঢাকায় একটা বাড়ি বানাইতাম। আপনি তো জানেন মা, এসব গ্রামে থাকতে আমার একদম ভালো লাগে না। এই বয়সে আইসা যে আমার এই কথা শুনতে হইব, সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। তার মানে তুই গ্রামে আইস সম্পত্তির লোভে, তাই না? আমি তো আরো ভাবছিলাম তুই মনে হয় এত বছর পর আমারে দেখতে আইসস, মায়ের কথা মনে পড়ছে। এখন তো দেখতাছি আমি যা ভাবছি সব ভুল। আচ্ছা, যাই হোক, এখন আমি একটা কথা কই, কান খুইলা শুই না রাখ।
তরে আমি যা দেওয়ার সেটা আগেই দিয়া দিছি। এই বাড়ির সম্পত্তি থেকে তরে আর আমি কিছুই দিব না। তোর যদি মনে চায় পোলাপান নিয়া গ্রামে বেড়াইতে আসতে, আইসা বেড়াইয়া যাবি, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি বাইসা থাকতে এই সম্পত্তির থেকে এক ফোঁটা সম্পত্তিও তোরে ব্যস্ত দিব না। এইসব কথা বললে তো হবে না মাই সুইট হার্ট দাদি। তুমি এই যে দেখতে কত সুইট কিউট, আমি তো ভাবছিলাম তোমাকে নিয়ে একটা ডুয়েট শুট করব, কিন্তু মুডটাই নষ্ট করে দিল। আর এক কানা করেও দিবা না মানে? হ্যাঁ, এটা কিন্তু আমাদের সাথে অন্যায় করতেছো। এই সম্পত্তির উপরে আমাদের কিন্তু অধিকার আছে। অধিকার? কিসের অধিকার? হ্যাঁ, অধিকার পাইতে হলে দায়িত্ব পালন করতে হয়। এই জীবনে কোনো দায়িত্ব পালন করছস তোরা? হ্যাঁ, এত বছর ধরে আমি বাইসা আছি না মইরা গেছি, একটাবার খোঁজ নিছিলি কেউ? তোর চাচা চাচি মইরা গেছে সেই কবে। তারপর থেকে আমি এই সোহেল রে নিয়ে আমি কত অসহায় অবস্থায় আছিলাম। একটা বার কেউ আমার খোঁজ খবর নিছিলি? হ্যাঁ, এখন আসছে অধিকার ফলাইতে। এসব পুরনো কথা বলে লাভ নাই দাদিমা, আমরা আমাদের ন্যায্য অংশটাই চাই। আম্মা, আপনি যদি আব্বার সকল সম্পত্তি আমাদের মধ্যে সুন্দরভাবে ভাগ বাটোয়ারা করে না দেন, তাহলে কিন্তু আমি অন্য রাস্তা খুঁজতে বাধ্য হব। তুই কি আমারে হুমকি দিতাছস নাকি? হ্যাঁ, তাইলে শুনা রাখ, আমি যতদিন বাইসা আছি এই সম্পত্তির থেকে এক ফোঁটা সম্পত্তিও আমি তবে হাতে যাইতে দিব না। ঠিক আছে, আমিও দেখব কোথাকার পানি কোথায় সার। চল। দেখছেন ফয়সালের বাপ, আজকে আপনার ছোট ছেলে তার ছেলেরে নিয়ে আসছে। আমারে আর আমার বাপ মাহারা ইতিম নাতিটারে হুমকি দিয়া গেল। তারা এসে আমার হুমকি দিতে আসছে, আমি যদি হামলা করে সম্পত্তি ভাগ করে না দেই, তাইলে এখন তারা আমার কাছ থেকে জোর জুলুম করে এই সম্পত্তি নিয়ে যাইব। আমি এই দেন ঢাল লেগে পয়সা ছিলাম। আপনি কি লেগা আমার এই দিন দেওয়ানোর আগে আপনার কাছে আমার নিয়ে গেলেন না? কি লেগা? আমি তো এই অনাচার সহ্য করতে পারতাছি না। আমি অনাচার সহ্য করতে পারতাছি না। চেয়ারম্যান সাহেব, আমি আমার ন্যায্য সম্পত্তির ভাগ চাই, আর এটার ব্যবস্থা আপনি করে দিবেন। আমি অনেক সহ্য করছি, অনেক ধৈর্য ধরছি, আর পারতেছি না। যেমন করে হোক, যেভাবে হোক, আমার ন্যায্য সম্পত্তির বিচারটা আপনি করে দিবেন। আরে এত উত্তেজনা কি আছে? এইসব বিষয় একটু ধীরে সুস্থে করতে হয়, এটা হুট করে মীমাংসা হয় না। অনেক তো সময় দিছি ইয়ো চাচা, আই মিন চেয়ারম্যান চাচা, এত টাইম তো দিতে পারবো না। এখন একটা ইয়ো সিদ্ধান্ত দেন না। শোনো, এটা পারিবারিক বিষয়, হুট করে সিদ্ধান্ত দিলে সমস্যা বাড়তে পারে। তোমরা একটা কাজ করো, তোমরা পারিবারিকভাবে বসে একটা মীমাংসা করার চেষ্টা করো। এটা আপনি কি বলতেছেন? হ্যাঁ, আরে আপনার কাছে আসছি, আপনি কিছুই করবেন না? এটা কি বলতেছেন আমি তো বুঝলাম না। আপনি হইতেছেন আমাগো এলাকার চেয়ারম্যান, আমাগো প্রতিনিধি। আপনি না করলে আমরা কার কাছে যাব? শোনেন, আপনি এর একটা সুষ্ঠু বিচার করে দিবেন, ঠিক আছে? আমি তা বলি নাই। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি কয়টা দিন পরে আবার আসেন, তখন দেখি কি করা যায়। দেখা দেখির কিছু নাই, দেখা দেখির এখানে কিছু নাই। আমার কাজটা করতে হইব, বুঝতে পারছেন? হ্যাঁ, আসলে আমিও বুঝতে পারছি বিষয়টা। রাখেন, শরম পাওয়ার কিছু নাই। শোনেন চেয়ারম্যান সাহেব,
আমি কিন্তু আমার ন্যায্য সম্পত্তি ভাগের বিচারটা করতে বলছি, অন্য কিছু না। যেমন করে হোক, যেভাবে হোক, আপনি ন্যায্য বিচার করে দিবেন, আমি যেন আমার ন্যায্য সম্পত্তিটা বুঝে পাই, ঠিক আছে? বুঝা পাই। আরে আপনারা যে কি করেন না, এখন বিচার না করে তো আর পারা যাবে না। আচ্ছা কোনো সমস্যা নাই, আমি কালকে বিকেলে গিয়া একটা সালিশ বসাই দেবো। না না, খালি সালিশ বসাইলে হবে না, আমি যেন আমার ন্যায্য সম্পত্তি পাই, কিভাবে পাবো, কেমন করে পাবো, এই সব দায় দায়িত্ব কিন্তু আপনার। আপনি সুষ্ঠু বিচার করে আমার ন্যায্য সম্পত্তিটা পাওয়ার ব্যবস্থা করে দিবেন, ঠিক আছে? জি জি করবো, চিন্তা করেন না। আমরা তাহলে এখন উঠি, চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাথে দেখা হয়েছে, ভালো হয়েছে। কি হয়েছে জামাল ভাই? কি হয়েছে মানে, আমি দেখছি তোর চাচা আর তোর চাচতো ভাই চেয়ারম্যানের কাছে গেছে তোদের জমি নিয়ে কথা বলতে। মনে হয় বড় কিছু হইতে চলছে। কি কোন জামাল ভাই? আপনি নিজে দেখছেন? নিজে দেখছি মানে আমি ওখানে দাঁড়াইছিলাম, আমার টাকা দিতেও দেখছি। হায় হায়, তাহলে তো এটা ঝামেলার বিষয়। আমারও তাই মনে হয়। তাহলে তো এই বিষয়টা দাদি ছাড়া কেউ সমাধান করতে পারবো না। ভাই আমার জানাই খুব ভালো করছেন, আমি এখন বাড়িতে যাই গিয়া দাদিরে জানাই। ঠিক আছে ভাই? যেটা ভালো হয় করে। দাদি, ও দাদি, দাদি গো, দাদি একটা সমস্যা তো হয়ে গেছে গা। কি হয়েছে আবার? ওই চাচা নাকি চেয়ারম্যানের বাড়িতে গেছে, এই সম্পত্তি নিয়ে বিচার সালিশ বসাইবো, তাহলে তো মান সম্মান থাকবো না দাদি। তাইলে আমি কি করতে কইতেছ? দাদি আমি কই কি, চাচা যা চাই দিয়ে দাও। সব দিয়ে দিব? ও দাদি দিয়া দাও। সম্পত্তি দিয়ে কি করবো যদি সম্পর্কই না থাকে? আমার কাছে সম্পত্তির চেয়ে সম্পর্ক অনেক বড় দাদি। ও দাদি চাচা যা চাই দিয়ে দাও, দরকার পড়লে আমি সম্পত্তি কম নিবো, তাও আমি চাই না বাইরের লোক আইসা আমগো বাড়িতে বিচার আচার বসুক, আমগো মান সম্মান নষ্ট হোক, আমগো সম্পর্কটা নষ্ট হয়ে যাক। দাদি আমার কোনো আপত্তি নাই দাদি। আমরা তো এই পরিবারেরই একটা অংশ, আমরা আমাদের ন্যায্য অধিকারটা পেতেই পারি। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা ছিল, আপনারা কি একটু শুনবেন? হ্যাঁ বলেন, আপনার কথা শুনতেই তো আমরা এখানে আসছি। এই যে জায়গা সম্পত্তি, এই বাড়ি, এইগুলা নিয়ে এত কথা, এত টানাটানি, এইগুলার আসল মালিক হইল গিয়া আমার বড় ছেলে, মানে আমার সোহেলের বাবা। আমার বড় ছেলে জীবনে অনেক পরিশ্রম করছে, অনেক পরিশ্রম কইরা এই জায়গা সম্পত্তি এইগুলা সে নিজের হাতে গড়ছে। তখন কেউ তার কোনো খোঁজ খবর নেয় নাই, কেউ তার পাশে আসিল না। আর আজ এত বছর পর এখন সবাই আসছে জায়গা সম্পত্তির ভাগ নিতে। হ্যাঁ, কিন্তু এই সম্পত্তির ন্যায্য অধিকার কার সেটা আমি খুব ভালো করে জানি। মা, তুমি মিথ্যা কথা বলতেছো কেন? এইসব জায়গা সম্পত্তি বড় ভাই কিনতে যাবে কেন? এই সব সম্পত্তি কিনছে আমার আব্বা। আমি বুঝলাম যে তুমি বড় ভাইকে, বড় ভাইয়ের ছেলে মানে তোমার নাতি সোহেলরে একটু বেশি ভালোবাসো, কিন্তু তাই বলে তো আমি বা আমার সন্তানদের তুমি ঠকাইতে পারো না। কেউ যদি ঠইকা থাকে তাইলে সেটা তুই আর তোর সন্তানরা ঠকস নাই, ঠকছে হইল আমার এই বাপ মাহারা দাদু ভাই। মানে তুমি কি বলতে চাও? আমি সেইটাই বলতে চাই, যেটা আমি এতদিন তখন সবার কাছ থেকে লুকায় রাখছিলাম। লুকায় রাখছিলা মানে? আমাদের সবার কাছ থেকে তুমি কি লুকায় রাখছিলা? আমি তোর কাছ থেকে কি লুকাইছি জানতে চাস? হ্যাঁ জানতে চাই, তুমি বলো। তাইলে শোন, এই যে ছোটবেলার থেকে তুই আমগো এত জায়গা সম্পত্তি দেখতাছস, এইগুলা তোর বাপের না, এইগুলা হইছে গিয়া তোর ভাবির বাপের সম্পত্তি, যেটা কিনা তোর ভাইয়ের শ্বশুর সে মারা যাওয়ার আগে তোর ভাইরে দিয়া গেছে।
আর এই যে আমাকে পিঠা বাড়ি যেটা দেখতেছস, এইটা সোহেলের বাপে বহুত পরিশ্রম করে বহুত কষ্ট করে করছে। আর তোরে লেখাপড়া করাইতেছি, জায়গা সম্পত্তি গুলা বেচা লাগছে, সেইগুলো তোর বাপের না, সেইগুলো হচ্ছে তোর ভাবির বাপের সম্পত্তি। মানে মানে এইসব তুমি কি বলতেছো মা? আমি যা কইতাছি একদম সত্যি কথাই কইতাছি। তোর ভাই আর ভাবি আমারে কসম দিছিল যাতে আমি এই কথাগুলো কাউরে না কই। এই কারণে আমি তোরে এত বছরেও এই সত্যি কথাগুলো কইতে পারি নাই। তোর ভাই আর ভাবি চাইছিল তুই মানুষের মতো মানুষ হ। তোর ভাই যখন তোর পিছনে টাকা পয়সা খরচ করতেছিল, তখন আমি তারে কইছিলাম যে তুই এগুলা কি করতাছস, সব টাকা পয়সা তো আফজালের পিছনেই খরচ করতাছস। আমার এই দাদু ভাই সোহেলের ভবিষ্যৎ কি? তখন তোর ভাই কি কইছিল জানোস? তখন তোর ভাই কইছিল যে সোহেলের মতোই তো আফজালও আমার আরেকটা সন্তান, আফজালের মতো আমি আমার সন্তানের মতোই ভালোবাসি। আমগো আফজাল যখন লেখাপড়া কইরা অনেক বড় মানুষ হইব, ও যখন জীবনে কিছু একটা হইব, তখন ও আমার সোহেলরে দেখে রাখবো, ও তখন আমার সোহেলের দায়িত্ব নিব। কিন্তু দেখ, আজকে তুই সোহেলের দায়িত্ব নিবি তো দূরের কথা, যেই বড় ভাই তোর লেগে এত কিছু করছে, সেই বড় ভাই যখন মরে গেল, তুই তোর বড় ভাইটার একটু শেষবার দেখতে পর্যন্ত আইলি না। আর আজকে তুই দেখ, তোর নিজের সন্তানরা কোন জায়গায়, আর আমার বাপ মা হারা আছে, আমার বাপ মা হারা দাদু ভাই, আমার বাপ মা হারা দাদু ভাই আজকে কোন জায়গায়? যেই বয়সে ওর লেখাপড়া কইরা আর একটা কিছু করার কথা আছে, সেই বয়সে ও লেখাপড়া ছাইরা দিয়া ও আমার এই বুড়া দাদির দায়িত্ব নিছে, এই পরিবারের দায়িত্ব নিছে, যেটা তুই সন্তান হইয়া নেস নাই। তাহলে এখন কেন ঠকছে ক? মা, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমার তুমি মাফ করে দিও মা, আমারে তুমি মাফ করে দিও। আর ওই যে বললা আমি নাকি আমার ভাতিজার জীবনের সব সুখ কেড়ে নিছি, আমি এইখানে সবার সামনে কথা দিতেছি, আমি আমার ভাতিজার জীবনের সব সুখ আমি ফিরাই দেব, সব সুখ ফিরাই দেব। এর মধ্যে একটা জিনিস আমি এইখানে সবার সামনে করতে চাই, সবার সামনে। মেম, এদিকে আয় তো মা, ভাই। আমি জানতাম, আমি যেভাবে হোক জানতে পারছি আমার মিম আর সোহেল তারা দুজনকে ভালোবাসে, কিন্তু তারা আমার ভয়ে কোনোদিন মুখ খুলতে পারেনি, কাউরে কিছু বলতে পারেনি। আমি ওদের সেই ভয়টাকে একদম নির্ভয় করে দিলাম, সবার সামনে আমার মেয়েটাকে আমার ভাতিজা সোহেলের হাতে আমি তুলে দিলাম, ওর হাতে আমি তুলেছি। মা, তোমার নাতিদেরকে তুমি দোয়া করো মা, তুমি দোয়া করো, ওরা যেন সুখী হয়, মা। দাদি,
না